1,97,000 কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বাড়ছে না 442 প্রকল্পের মেয়াদ। উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতব না বললেন প্রধানমন্ত্রী, সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন কমিশনের স্বার্থে কাজ করেন না মাহবুব তালুকদার বললেন সিইসি। মুক্তিযুদ্ধকে অসম্মান করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের, ইতিহাস বিকৃতির অভিযোগ ফখরুলের। মিয়ানমার মিছিলে ফের গুলি, বিভিন্ন স্থানে ব্যারিকেড ভেঙে বিক্ষোভ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আমাদের সাথে আছেন রজনী বাজারি। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস আজ, নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার আহ্বান। কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দারিদ্র্য বিমোচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পসমূহকে অগ্রাধিকার দিয়ে 2020-21 অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। বরাদ্দ কমানো হয়েছে 3% বেশি। এতে সংশোধিত এডিপির আকার দাঁড়িয়েছে 1,97,643 কোটি টাকা। মূল বাজেটে যা ছিল 2,05,144 কোটি টাকার বেশি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। এতে চলতি অর্থবছরের সংশোধিত এডিপি অনুমোদন পায়। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 177টি নতুন অনুমোদিত প্রকল্প 2020-21 অর্থবছরে সংশোধিত এডিপিতে বরাদ্দসহ অন্তর্ভুক্তির সুপারিশ আসে। পাশাপাশি 493টি প্রকল্প এডিপিতে বরাদ্দবিহীন সংযুক্ত অননুমোদিত তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিস্তারিত। 442টি প্রকল্প এই অর্থবছরের সমাপ্তির জন্য নির্ধারিত আছে এবং এই প্রকল্পগুলোর জন্য যে অর্থের চাহিদা ছিল পুরোটাই আমরা তাদের বরাদ্দ দিতে সক্ষম হয়েছি। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে, কোনোভাবেই এগুলো আর সময় বর্ধিত করা যাবে না। সচিব জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সেক্টর ভিত্তিক পুনর্বিন্যাসে বরাদ্দ বিভাজন করা হয়েছে। 33টা মন্ত্রণালয় তারা নিজেরাই বলছেন যে আমরা এই বরাদ্দ যা আছে তাদের জন্য এডিপিতে তারা এটা ব্যয় করতে পারবে না, তারা এটি হ্রাস করার প্রস্তাব দিয়েছেন। 23টি মন্ত্রণালয় বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিলেন। তো এইগুলো বিবেচনায় রেখে চাহিদা মাফিকই সম্পদ দেওয়া হয়েছে। সময় বর্ধিত না করে চলতি অর্থ বছরেই নির্ধারিত প্রকল্প শেষ করতে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথাও জানান সচিব। পদ্মা যেমন আছে, অন্যান্য প্রজেক্টও আছে, সবগুলো প্রজেক্ট মিলে এটি কমানো হয়েছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের যে সম্পদ আছে তা দিয়ে দেশ গড়ে তুলতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতব না। এটিপি কাটছাট করার প্রসঙ্গ টেনে তিনি জানান, দেশের মানুষের জন্য ভ্যাকসিন কেনাটা জরুরি। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে এনইসির নিয়মিত বৈঠক। মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 2020-21 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 7,000 কোটি টাকা থেকে কমিয়ে 1,97,643 কোটি টাকার প্রস্তাব অনুমোদন হয়। সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়গুলোর জন্য এই মুহূর্তে অতিরিক্ত বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়ে দেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন উন্নয়নশীল দেশ, আমাদের চিন্তাভাবনা ওইভাবেই থাকতে হবে যে আমরা এখন একটা মর্যাদা নিয়ে বিশ্বে চলবো, অর্থাৎ বিশ্বের কাছে মাথা উঁচু করে আমরা চলবো। কাজে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়েই আমরা আমাদের দেশকে ইনশাল্লাহ গড়ে তুলব। আর আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা কিন্তু কারোর কাছে হাত পাতবো না। আমাদের যা করতে হবে নিজেদের করতে হবে, আমরা নিজেরা করব
এবং মর্যাদা নিয়ে বাঁচবো, সে কথাটা মনে রাখতে হবে। স্বাধীনতার সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখারও আহ্বান জানান তিনি। আমাদের কিন্তু এখন সবথেকে বেশি প্রয়োজন ভ্যাকসিন। আমরা কিনেছি, আমাদের সামনে আরও নিতে হবে। আমাদের প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারী থেকে শুরু করে আমাদের বিভিন্ন সেক্টর যারা মানুষের সঙ্গে কাজ করে তাদের সবাইকে আমরা ভ্যাকসিনটা আগে দিতে চাই, গ্রাম পর্যায় পর্যন্ত। সেই জন্য এসব ক্ষেত্রে এই মুহূর্তেই খুব বেশি বরাদ্দ বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে করি না, বরং আমাদের টাকা কিছু রাখতে হবে, আরও ভ্যাকসিন কিনতে হবে। সংশোধিত এডিপিতে পদ্মা সেতু ও রূপপুর সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পে বরাদ্দ কিছুটা কমানো হয়েছে। তবে উন্নয়নের ক্ষেত্রে বা রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্সের ক্ষেত্রে যখন যেটুকু দরকার হয়তো সেটা কিছুটা ব্যবস্থা হয়তো করা যেতে পারে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের স্বার্থে নয়, বিশেষ গোষ্ঠী ও ব্যক্তি স্বার্থে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কাজ করেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। জাতীয় ভোটার দিবসের আলোচনায় কমিশনের বিরুদ্ধে মাহবুব তালুকদারের বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসের আয়োজন। বরাবরের মতো ভোটার দিবসেও লিখিত বক্তব্যে নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তোলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ। বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে ক্ষমতা হস্তান্তর স্বাভাবিক হতে পারে না। গ্রহণযোগ্য নির্বাচন না হলে অস্থিরতার নৈরাজ্য সৃষ্টি হয়। ইভিএমের দুটি ভালো দিক উল্লেখ করে এর বিরুদ্ধে অভিযোগ নিরসনে উদ্যোগ নেয়ারও পরামর্শ দেন তিনি। এককেন্দ্রিক নির্বাচনে স্থানীয় নির্বাচনের তেমন গুরুত্ব নেই। নির্বাচনে মনোনয়ন লাভই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন একটা অনিয়মের মডেল তৈরি হয়েছে। নির্বাচন প্রক্রিয়া সংস্কার না হলে নির্বাচন ব্যবস্থা অকার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন মাহবুব তালুকদার। নির্বাচন প্রক্রিয়ার সংস্কার না হলে নির্বাচনী ব্যবস্থাপনা প্রায় অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট সকল মহলের ইতিবাচক উদ্যোগ প্রয়োজন। এদিকে মাহবুব তালুকদারের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। ভোটার দিনে ভোটার তালিকার উপর বক্তব্য রাখবেন, কিন্তু তিনি তা করেন না। উনি পকেট থেকে কাগজ বার করে করেন এবং তারপরে উনি বাড়ি থেকে হিসাব করেন পরের দিন যে তার এই কথাগুলো মিডিয়ায় কিভাবে এসেছে, পত্রিকায় তার ছবি সহ কোথাও কত এসে। কমিশনের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে বিশেষ গোষ্ঠীর হয়ে মাহবুব তালুকদার কাজ করেন বলে মন্তব্য করেন সিসি। দেশের নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না, যে তার ব্যক্তি স্বার্থে এবং কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য এই নির্বাচন কমিশনকে অপদস্থ করার জন্য যতটুকু যা দরকার যখন যতটুকু প্রয়োজন ততটুকু করেছেন। মাহবুব তালুকদার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা সে প্রশ্নও তোলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের তার কি দায়িত্ব, তিনি কতটুকু এই যে পরামর্শ দিলেন সেটা বাস্তবায়ন করার জন্য তিনি কোথায় কতটুকু পরামর্শ দিয়েছেন, কাজ করেছেন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। জন্মের দিন থেকে নাগরিকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সরকার। এই প্রক্রিয়া শেষ হলে ডাটাবেস থেকেই ভোটার নির্ধারণ করা হবে। জাতীয় ভোটার দিবসের আলোচনায় একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা। বলেন, সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত নির্ভুল ভোটার তালিকা, তাই সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। স্মৃতিমণ্ডলের আরও একটি রিপোর্ট। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। দেশে বর্তমান ভোটার সংখ্যা 11,20,669। এর মধ্যে পুরুষ ভোটার 5,65,98,005 জন ও নারী 5,51,22,223 ও তৃতীয় লিঙ্গের ভোটার 441 জন। নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে কাজ করার কথা বলেন এনআইডি প্রকল্পের ডিজি হুমায়ুন কবির। আমাদের কাজ হবে
একটা সুন্দর সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন করা নির্ভুল। গণতন্ত্রের পূর্ব শর্ত নির্বাচন, আর সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত নির্ভুল ভোটার তালিকা। সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। বলেন, শুধু কমিশন নয়, নির্বাচন সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্ভুল ভোটার তালিকা তৈরি হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করার আহ্বান জানান কমিশনাররা। ভবিষ্যৎ ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভোটার তালিকা অন্তর্ভুক্তির জন্য তারা যেন এগিয়ে আসে। ভোটার হওয়ার মাধ্যমে ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করার ক্ষেত্রটাও যদি আমরা প্রশ্নের ঊর্ধ্বে রাখতে পারি, ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের সততা, দক্ষতা এবং ইচ্ছাশক্তি ভোট গ্রহণের প্রক্রিয়াকে প্রশ্নের ঊর্ধ্বে রাখবে। জন্মের দিন থেকেই নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান সিইসি। সরকার এই জন্মদিন থেকে তারিখ থেকে নিবন্ধন করার প্রক্রিয়া শুরু করেছেন। সুতরাং আমি মনে করি যে হয়তো এখন থেকে 10-15 বছর পরে আলাদা করে আর ভোটার দিন নির্ধারণ করা প্রয়োজন হবে না। ডাটাবেস থেকেই নির্ধারিত হবে যে কার বয়স 18 বছর হবে কখন। পরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ইসির 3 কর্মকর্তাকে পদক দেয়া হয়। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতি মামলার একজন দণ্ডিত আসামিকে দিয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম বোয়ালমারী রুটে বিআরটিসি দোতলা বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। দলে অনেক সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা থাকতে ট্যাম্স নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন দেশের মানুষ ভালোভাবে নেয়নি। এতে স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের প্রতি দলটির কমিটমেন্ট নিয়ে আজকে প্রশ্ন উঠেছে। মুক্তিযুদ্ধে চেতনা বিরোধী ধারা তথা সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে। কোন চেতনা বাস্তবায়ন তারা করতে চায়? তাদের মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতোই। আওয়ামী লীগ সরকার দেশের ইতিহাস বিকৃত করার চেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে ২রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধে আসম আব্দুর রবের অবদান অস্বীকার করা যাবে না। এ সময় তিনি আন্দোলন ও ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। অনুষ্ঠানে জেএসডির সভাপতি আসম আব্দুর রব বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য তৈরি করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নামতে হবে। বর্তমান যে সরকার, তারা ইতিহাসকে সম্পূর্ণভাবে বিকৃত করে শুধুমাত্র তাদেরকেই সেখানে তারা তুলে ধরতে চান। অ্যাজ ইফ তাদের কথা শুনলে মনে হয় যে তারা ছাড়া আর কেউ এই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিল না। সংবাদে এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে শহীদ মিনারে লিলি চৌধুরীকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, অন্তিম সায়ান বনানীতে। নাইকো মামলায় খালেদা জিয়ার অব্যাহতির আবেদন, পরবর্তী শুনানি 18 মার্চ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী ও বিশিষ্ট নাট্য অভিনেত্রী লিলি চৌধুরী। বেলা 11:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিলি চৌধুরীর মরদেহ নেওয়া হলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন নাট্য সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষ ও স্বজন শুভানুধ্যায়ীরা। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সহধর্মিণী নাট্য অভিনেত্রী লিলি চৌধুরী আর নেই। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে মারা যান তিনি। বাবার চাকরির কারণে ব্রিটিশ ভারতের বিভিন্ন স্থানে যেতে হয়েছে লিলি চৌধুরীকে, তাই শিক্ষা গ্রহণও নানা প্রতিষ্ঠানে। 47 সালের পর ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের জীবন্ত সাক্ষী ছিলেন তিনি। মঙ্গলবার লিলি চৌধুরীর মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা বলেন, লিলি চৌধুরী ছিলেন
ললিত কলার মানুষ। অনুপ্রেরণা ছিলেন মানুষের সকল সংগ্রামে। সৃষ্টিশীল কাজের জন্য যেমনি ভাবে তিনি সমাদৃত, তিনি বেঁচে থাকবেন। বাঙালিদের চেতনার যে আন্দোলন, এই আন্দোলনে আর কেউ বেঁচে আছেন তো মনে হয় না। সংস্কৃতি চর্চা করব, এই লিলি চৌধুরীর অবদানকে আমরা যেন বিস্মৃত না হই। ছেলে আসিফ চৌধুরী জানান, 92 বছর জীবনে অনেক ইতিহাসের সাক্ষী ছিলেন তিনি। অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনা, সেটিকে বোঝার চেষ্টা করব এইসব মানুষদের অনুপ্রেরণা, তাদের জীবনের গল্পগুলোকে জানার মধ্যে দিয়ে। 5 জোহর বনানী কবরস্থানে দাফন করা হয় লিলি চৌধুরীকে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নাইকো দুর্নীতি মামলার অভিযোগ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অব্যাহতির আবেদনের আংশিক শুনানি 18 মার্চ পরবর্তী দিন রেখেছে আদালত। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের 2 নম্বর ভবনে ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এই মামলার শুনানি হয়। বিএনপি চেয়ারপারসন মঙ্গলবার সশরীরে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন। তার অব্যাহতির আবেদনের উপর শুনানি করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে দুদক। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর ঘোষ নেওয়ার ভিডিও তলব করেছেন হাইকোর্ট। আগামী 7 মার্চ এই ভিডিও ক্লিপ সিডি আকারে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ঢাকা সদরের সাবেক রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক কর্মকর্তা আলমগীরকে দায়িত্ব দেওয়া হয় তদন্তের। তবে গত 1 ফেব্রুয়ারি সাবেক সাব রেজিস্ট্রার দুদকে অভিযোগ করেন আলমগীরের বিরুদ্ধে এবং তিনি স্বাধীন তদন্ত কর্মকর্তা দাবি করেন। তবে জবাব না পেয়ে হাইকোর্ট রিট করেন। হাইকোর্ট শুনানিতে প্রমাণের বিষয়ে জানতে চাইলে তাদের আইনজীবী কামাল হোসেন ভিডিওর কথা বলেন। বেসিক ব্যাংকের এক মামলায় জামিন দেওয়া হয় শান্তিনগর শাখার সাবেক ম্যানেজার মোহাম্মদ আলী চৌধুরীকে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। শুনানি বেসিক ব্যাংকের তদন্ত কি অনন্তকাল চলবে কিনা এমন প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। সকালে একজন আসামির জামিন শুনানিতে এমন প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালত। হাইকোর্ট বলেন, বাস্তবতা হচ্ছে 5 বছরও দুদক চার্জশিট দিতে পারেনি। যতই দিন যাচ্ছে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। মঙ্গলবার বনানীতে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব বলেন, প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। আগামী সংসদ অধিবেশনে এই বিষয়ে তাদের কঠোর অবস্থান তুলে ধরবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মানুষ মারা যাওয়া দুঃখজনক। মানুষ এখনও ভোট প্রয়োগ করতে পারছে না অভিযোগ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র এখন হুমকির মুখে। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। একাত্তরের মার্চে পাকিস্তান রাষ্ট্রের কবর রচনা হয়। 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগের প্রতিবাদী জনসভায় উত্তোলন করা বাংলাদেশের প্রথম পতাকা। পরবর্তীতে মানচিত্র খচিত এই পতাকায় সাহস যোগায় মুক্তিযোদ্ধাদের পথ দেখায় স্বাধীনতার। আরও জানাচ্ছেন আবু হোসেন সুমন। 71-এর 1 মার্চ জাতীয় পরিষদের বৈঠক স্থগিত করেন জেনারেল ইয়াহিয়া খান। এ খবরে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। পাকিস্তানি ষড়যন্ত্রের বিরুদ্ধে নতুন মাত্রা পায় আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগের প্রতিবাদী জনসভা। ছাত্রদের বাঁধ ভাঙা জোয়ার, অগ্নিঝরা স্লোগানে উত্তাল ক্যাম্পাস। এদিনই উড়ল বাংলাদেশের প্রথম পতাকা। মানচিত্র খচিত পতাকা উত্তোলন করে ইতিহাসের সাক্ষী হন আসম আব্দুর রব। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশের কথা ছিল 2 মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন প্রাঙ্গণে, কিন্তু পতাকা উত্তোলনের সিদ্ধান্ত হলো নিউক্লিয়াসের। এটার নেতা হলেন সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরিফ আহমেদ। আর সৌভাগ্যবশত আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওই পতাকাটা এনে আমার হাতে দেবে এই আর্টস ফ্যাকাল্টির এখানে। তো পতাকাটা আমার হাতে দেওয়া হয়।
সমবেত ছাত্র সমাজ বঙ্গবন্ধুর নেতৃত্ব ও নির্দেশ মেনে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেয়। 116 নম্বর কক্ষে সিদ্ধান্ত হয় এবং সেই পতাকাটা আমি বঙ্গবন্ধুর হাতে সর্বপ্রথম দিয়েছিলাম ঐতিহাসিক পল্টন ময়দানে জহুর দিবসে। বঙ্গবন্ধু সেটা দিয়ে আমার কাছে আবার গুছিয়ে আমাকে ফেরত দিয়ে দিয়েছেন। জহুর বাহিনীর পতাকা, তারপর হলো বিদ্রোহী বাহিনীর পতাকা, তারপর হলো জয় বাংলা বাহিনীর পতাকা, তারপর হলো বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যেহেতু নেতাকে সবাই মনে রাখবে এবং উজ্জীবন পাবে, সেজন্য মুজিব বাহিনীর পতাকা। মানচিত্র খচিত প্রথম পতাকাই ছিল মুক্তিযোদ্ধাদের সাহসের ঠিকানা। সেই সাহসে ভর করেই স্বাধীনতা শব্দটি শুধুই বাঙালির। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে পতাকা উত্তোলনের সুবর্ণ জয়ন্তী পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে পতাকা উত্তোলন করেন ভিসি ডক্টর আখতারুজ্জামান। সে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে উপাচার্য বলেন, 1971 সালের এই দিনে পাকিস্তানের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। সেদিনের পতাকা উত্তোলন স্বাধীনতার গুরুত্বপূর্ণ ধাপ। তিনি আরও বলেন, ইতিহাসের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে। এমন একটি সময় আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, যখন আমরা মহান মুজিববর্ষ উদযাপন করছি। ফলশ্রুতিতে এই ঘটনাগুলো 2021 একটি অনন্য সাধারণ সন। আমাদের এই সম্মিলিত প্রয়াসের ফলেই এগুলো অর্থবহ হবে এবং এগুলোর যে মৌলিক দর্শন, সেই দর্শনসমূহ অনাগত ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান নতুন প্রজন্ম সব জায়গায় সেগুলোর প্রসারতা ঘটবে, সেটা প্রত্যাশা রাখি। সংবাদে আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে। চিম্বুকের নাইতং পাহাড় রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, পাহাড়ি সংগঠনগুলোর মানববন্ধন। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। বরগুনার বেতাকি উপজেলার কাজিরাবাদে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি নির্মাণাধীন ভবনের সম্মুখ অংশ ভেঙে পড়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এদিকে নির্মাণ কাজে অনিয়মে ঠিকাদারি প্রতিষ্ঠান আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিক নাজনীন। 2018-19 অর্থ বছরে বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে 3টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় ধরা হয় 1,60,00,000 টাকা। এর মধ্যে বেতাকি উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের জন্য বরাদ্দ 60 লাখ টাকা। গত বছর ভবনটি নির্মাণ কাজ শুরু করে মেসার্স খান এন্টারপ্রাইজ। কাজ শেষ না হতেই 18 ফেব্রুয়ারি ধসে পড়ে ভবনের ছাদের একাংশ। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী আর প্রকৌশলের গাফিলতির কারণেই ছাদের একাংশ ধসে পড়েছে। বিল্ডিং এর একটা অংশ এক জায়গায় ভেঙে পড়ে গেছে। এটা দেখলেই বোঝা যায় যে আসলে কাজের মান কতটা ভালো হয়েছে বা কতটা খারাপ হয়েছে। বাসটা দূর থেকে বাড়ি মারছে, ঠাস করে অ্যাকচুয়ালি পড়ছে। তারা যদি সফলভাবে কাজটা নিজের মনে করিয়া যদি করতো, অবশ্যই এটা হইতো না। আমাদের দাবি হলো এই যে ঠিকাদার এই কাজ পায় তার নিজের কাজটা করা উচিত। প্রথম দিকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করেন নির্মাণ শ্রমিকরা। তবে এখন ভালো সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলেও জানান তারা। ইট কিছু আনছিলাম, এনের মানুষে বলছে ইট চলবে না, বলে আবার ভালো ইট আনছি। এটা নোনা ধরলে নোনাটা কি হারা ফিরিয়ে রাখতে পারে না, তো এখানে মেডিসিন দেওয়া হয়। এদিকে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দাবি করেন কাজে কোনো অনিয়ম হয়নি। যারা মিস্ত্রির সহযোগী তারা ভুল করে এটা 12 দিনের মাথায় ছেড়ে দিয়েছে, ক্র্যাক করছে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বেতাকি কার্যালয়ের প্রকৌশলী শিপ্লু কর্মকারের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে ভবন ধসের দায় চাপান ঠিকাদারের ওপর। যেভাবে আরম্ভ করেছেন আপনার এই সাংঘাতিক নাটক ফাটক মানে আপনাকে লাগে কথা কই তো আমাকে মেজাজ খারাপ। সব মিলিয়ে এটা ফলো আপ করা লাগে। একটা বেলকুনি হয়তো বা কোন যাই হোক ঠিকাদার, এটা তো আমাদের অন্য বিষয়, এই কথা বলার নাই। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বান্দরবানের চিম্বুকের নাইতং পাহাড় রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পাহাড়ি সংগঠনগুলো। সকালে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে দাবি করা হয়। এই সময় বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, বান্দরবানের চিম্বুকের নাইতং পাহাড়ে 5 তারকা হোটেল ও বিনোদন কেন্দ্র নির্মাণের নামে ম্রো জনগোষ্ঠীর আবাসভূমি দখল করার পায়তারা করছে একটি চক্র। মানববন্ধন থেকে ম্রো জনগোষ্ঠীর জীবন জীবিকা, ঐতিহ্য, সংস্কৃতি ও নিরাপত্তার দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ম্রো অধ্যুষিত এলাকায় হোটেল মোটেল নির্মাণ বন্ধ সহ 5 দফা দাবি করা হয়।
গৌতম বুদ্ধের মর্মমানী উপলব্ধিতে নিয়ে দেশ ও সমাজ সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মহাসংঘ নায়ক বিশুদান্ত মহাথেরোর ২৭তম মহাপ্রাণ দিবস উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান ও স্মরণ সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, বৌদ্ধ ধর্ম প্রচারে বিশুদ্ধানন্দ মহাথেরোর জীবন আদর্শকে ধারণ করে মানব সেবা করতে হবে। এই সময় সোহরাওয়ার্দী হাসপাতালের মহাপরিচালক উত্তম কুমার বড়ুয়া সহ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সংঘ নায়করা বক্তব্য রাখেন। পরে অষ্টশীল প্রদান শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু ইসলাম ধর্ম নয়, এই বাংলাদেশের প্রতিটি বিভিন্ন ধর্মের বিশ্বাসী মানুষের মর্যাদাও তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং আমাদের রাষ্ট্রের এই সুযোগ নিয়েই আমাদের একতাবদ্ধ থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে দেশের পুঁজিবাজারে, বেড়েছে লেনদেনের পরিমাণও। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া ৩৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৩৩টির, কমেছে ৪২টির, আর অপরিবর্তিত ছিল ৮৪টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ৮১ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫,৫০৮ পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮৩৩ কোটি ৯৪ লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর সাথে শেষ করব সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ১,৯৭,০০০ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বাড়ছে না ৪৪২ প্রকল্পের মেয়াদ। উন্নয়নশীল দেশ হিসেবে কারো কাছে হাত পাতব না বললেন প্রধানমন্ত্রী, সম্পদের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন কমিশনের স্বার্থে কাজ করেন না মাহবুব তালুকদার বললেন সিইসি। মুক্তিযুদ্ধকে অসম্মান করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের, ইতিহাস বিকৃতির অভিযোগ ফখরুলের। এবং মিয়ানমার মিছিলে ফের গুলি, বিভিন্ন স্থানে ব্যারিকেড ভেঙে বিক্ষোভ। টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নাম্বারে, ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।